আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের 5 নম্বর অধ্যায় ইনকাম কনসেপ্টস। এই অধ্যায়ের এ পার্ট 1 মার্কসের জন্য যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। প্রথমেই 1 নম্বরের জন্য যেই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানে আয় কাকে বলে বা হিসাব বিজ্ঞানে আয় কী। পণ্য বিক্রয় হতে যে প্রাপ্তি ঘটে তা থেকে পণ্য ক্রয় খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচাদি বিয়োগ করার পরে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে আয়। এটা তো পণ্য রিলেটেড একটা কথা হইল। যদি সেবা রিলেটেড হয় তাহলে সেবা দিয়ে যে টাকাটা পাওয়া গেল সেখান থেকে সেবা দেওয়ার সাথে সম্পর্কিত যত খরচগুলো আছে সেগুলো বাদ দেওয়ার পরে যা থাকে তা হচ্ছে হিসাব বিজ্ঞানে আয়, যেটাকে ইংরেজিতে ইনকাম বলে থাকে। তারপরে দেখেন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জন হিক্সের আয় তত্ত্বের মূল বৈশিষ্ট্য কী কী। জন হিক্সের আয় তত্ত্বের 2টা মূল বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে আয়ের স্থিতিশীলতা, 2 নম্বর আয়ের গতিশীলতা। এখন এই হিক্সের আয় তত্ত্বটা কি, এটা একটা কিন্তু প্রশ্ন আসে যে হিক্সের আয় তত্ত্ব ব্যাখ্যা করো। জন রিচার্ড হিক্স সে বলেছে আর কি, একটি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি সম্পদ থেকে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে কতটুকু আয় হয়েছে তা পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা, এইটাই হচ্ছে হিক্সের আয় তত্ত্ব। এরপরে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মূলধন সংরক্ষণের কৌশল কি কি। এখানে 2টি কৌশলের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে আর্থিক সংরক্ষণ এবং 2 নম্বর হচ্ছে বস্তুগত সংরক্ষণ। এই অধ্যায়ের খুব বেশি এ পার্টের প্রশ্ন আসে না, তবে মাঝে মাঝে আসে। আমার কাছে আপাতত যেইগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হইল সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা এগুলোও পড়বেন, এর বাইরেও আরও অন্যান্য টপিকগুলো পড়বেন। এখন আপনাদের সামনে যে 6 নম্বর অধ্যায়, এটা নিয়েও কিছু আলোচনার চেষ্টা করব। অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের 6 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে হিডেন কস্ট অফ কন্ট্রোল, গোপন ব্যয় নিয়ন্ত্রণ। এখন প্রথমেই যেই প্রশ্নটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ কি। দেখেন, ব্যবস্থাপনার যে কার্যাবলী তার সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এখন নিয়ন্ত্রণ নিয়ে আমার যে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় যাচাই করা হয় পরিকল্পনা অনুযায়ী কাজটা হয়েছে কিনা। যাচাই করার পর যদি কাজ হয়ে থাকে তা ওইভাবেই চলতে দেওয়া। আর যদি কোনো সমস্যা বের হয়, যে পরিকল্পনা যেটা নেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ যদি না হয় তাহলে কেন হয় নাই ওইটা শনাক্ত করা এবং যে সমস্যাগুলো হলো সেই সমস্যাগুলো সমাধান করা। এই যে প্রক্রিয়াটা, পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে সমস্যাগুলো চিহ্নিত করা এবং ওই সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া, এইটাই হচ্ছে নিয়ন্ত্রণ। এরপরে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে লাইসেন্স ফি কাকে বলে। মূলত একটা ব্যবসা তখনই শুরু করতে পারে যখন এটা লাইসেন্স করা হয়, আর ওই লাইসেন্স করতে গিয়ে যেই ফিটা দিতে হয় সরকারকে, ওইটাই হচ্ছে লাইসেন্স ফি। এরপরে পেশামূলক ফি, এটা আবার কি। মূলত আইনজীবীদেরকে যেই খরচটা দেওয়া হয়ে থাকে, একজন উকিল ধরতে হয় অবভিয়াসলি একটি ব্যবসা রেজিস্টার করতে গেলে, তো ওই যে উকিলকে দেওয়া হলো ওইটাই হচ্ছে পেশাজীবী ফি। এরপরে এখানে আরও একটা খরচ প্রযুক্তি ব্যয় কি, এটা আপনারা সহজেই করতে পারবেন যে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইন্টারনেট ও বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্টের পেছনে যে খরচগুলো হয় সেইগুলোই হচ্ছে প্রযুক্তি ব্যয়। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ টপিক এখানে, নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলতে কি বোঝো। যে ব্যয় ব্যবস্থাপনার আয়ত্তের মধ্যে থাকে, যেগুলোকে কন্ট্রোল করা যায়, সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন 2টা এক্সাম্পল, 1 নম্বর হচ্ছে শ্রমিকের মজুরি, 2 নম্বর কাঁচামালের অপচয়, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। এরপরে এখানে আরও একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে উৎস বা মালিকানার দৃষ্টিকোণ থেকে মূলধন কত প্রকার ও কি কি। 2 প্রকার, 1 নম্বর হচ্ছে মালিকি মূলধন আর 2 নম্বর হচ্ছে ঋণকৃত মূলধন। এরপরে আরও একটা টপিক এই ক্যাটাগরিরই, ব্যবহার বা প্রয়োগের দিক থেকে মূলধন কত প্রকার ও কি কি। এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্থায়ী মূলধন আর 2 নম্বর চলতি মূলধন।
চলতি মূলধনের আরও একটা নাম আছে, আবর্তিত মূলধন। এখন এই চলতি মূলধন বা আবর্তিত মূলধন কাকে বলে? ব্যবসায় নিয়োজিত মূলধনের যেই অংশটা কারবারটাকে বা ব্যবসাটাকে চালু রাখতে কিংবা দৈনন্দিন কার্যনির্বাহ করতে প্রয়োজন হয়, ওই মূলধনটাকে বলা হয় চলতি মূলধন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরও একটা টপিক, যে মূলধন সংরক্ষণ কাকে বলে? মূলধন সংরক্ষণ বলতে মূলধনের পরিমাণটা যাতে হ্রাস না পায়, মূলধনের পরিমাণটাকে অক্ষুণ্ণ রাখাকে মূলধন সংরক্ষণ বোঝায়। এরপরে আরও একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে আয়ের গতিশীলতা বলতে কি বোঝো? আয়ের ধরন, অবস্থা ও পরিবেশ ইত্যাদি অনুযায়ী ক্ষেত্র বিশেষে আয় চলমান রূপ ধারণ করে। এই যে আয়ের চলমান রূপ, এটাকে বলা হয় আয়ের গতিশীলতা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এইগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। আপনারা এগুলো করবেন এবং এর বাইরে আরও টপিকগুলো পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। সামনে আমি আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।